আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স এবং বন্ধুমহল, আশা করি সবাই ভালো আছেন, কামনাও তাই। আজকে আমরা আলোচনা করব ময়না পাখির শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ একটি পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে আলোচনা করব। যেহেতু পূর্ণাঙ্গ সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব, এই জন্য ভিডিওটা একটু দীর্ঘ হবে। অনেকের রিকোয়েস্টের কারণে আমি এই ভিডিওটা করতেছি। আমি সাধারণত 5 মিনিটের আশপাশে ভিডিও করি, যেন সবাই খুব শর্ট টাইমে বেসিক জিনিসগুলো বুঝতে পারে। কিন্তু অনেকে রিকোয়েস্ট করছেন, ভাই ময়না পাখির সামনে সিজন আসতেছেন, কিন্তু ময়না পাখির বাচ্চা পাওয়া যায়, কিন্তু কিভাবে পূর্ণাঙ্গ লালন পালন হয়, স্পেশালি নতুন যারা কিভাবে লালন পালন করবে, কিভাবে পরিচর্যা করবে, কিভাবে ফুড ম্যানেজমেন্ট করবে, কিভাবে মেডিসিন ম্যানেজমেন্ট করবে, কিভাবে লিভিং ম্যানেজমেন্ট করবে, এগুলো সম্পর্কে তারা ডিটেলস জানে না। এই জন্য তাদের উপকারার্থে একটি পূর্ণাঙ্গ ভিডিও করার জন্য অনেকে রিকোয়েস্ট করছেন, স্পেশালি ময়না পাখি নিয়ে। এই জন্যই মূলত আজকের এই ভিডিওটা। এই জন্য দীর্ঘ ভিডিওটা যেহেতু বড় হবে, সবগুলো পূর্ণাঙ্গ আলোচনার জন্য, এই জন্য আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে দীর্ঘ সময় নিয়ে ভিডিওটি দেখবেন। কারণ কানে কানে দেখলে একটা টপিক যদি মিসিং হয়ে যায়, গুরুত্বপূর্ণ টপিক যদি মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আপনি মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে আপনার খামারের ক্ষতি হইতে পারে, আপনার পাখির ক্ষতি হইতে পারে। আমি এত কষ্ট করে ভিডিওটা দিচ্ছি যেন আপনার উপকার হয়, সেক্ষেত্রে যদি আপনার ক্ষতি হয় সেটা খুবই দুঃখজনক। তো আশা করব আপনারা ভিডিওটা না টানে ধীরে ধীরে ধৈর্য সহকারে দেখবেন এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক মনোযোগ সহকারে দেখবেন। যাদের মনে থাকে না তারা নোট করে নিতে পারেন, খাতা কলম পাশে রাখবেন বা নোট রাখবেন পাশে, যেন নোট করে রাখতে পারেন আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। কারণ ভিডিও সবসময় আপনি টানি টানি নাও দেখতে পারেন, আর যদি দেখতে পারেন তো আরও ভালো। সেক্ষেত্রে আপনার যদি অনেকেই সেভ করে রাখেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, সেক্ষেত্রে সুবিধা। আপনার ছোটো ছোটো টপিক আকারেও আমি এই ভিডিওগুলো দিব, যেন শর্ট টাইমে অনেকে দেখতে পারেন। এই জন্য একটি পূর্ণাঙ্গ ভিডিও সবাই রিকোয়েস্ট আমি করতেছি। আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন এবং করেন নাই, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আপনার পাশাপাশি আপনার বন্ধুরও উপকৃত হয় এবং তাদের খামারও যেন ভালো থাকে, তাদের পাখিগুলো যেন ভালো থাকে, আপনার পাশাপাশি যেন তারা উপকৃত হতে পারে। এই জন্য লাইক কমেন্টসের সাথে শেয়ারও করবেন। তো আমরা এখন মূল টপিকে চলে যাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করব ময়না পাখির বিভিন্ন প্রজাতিগুলো নিয়ে। ময়না পাখি অনেকগুলো প্রজাতি আছে, তার মধ্যে ফাতি ময়না, তারপরে সোনাকানি ময়না, পাহাড়ি ময়না, তারপরে এদের অনেকগুলো গোত্রের মধ্যে এই গোত্রগুলো হচ্ছে মেইন। তো এদের মধ্যে মাঝারি আকারের কথা বলা ময়না পাখি আছে। পাতি ময়নার বৈজ্ঞানিক নামের অর্থ হচ্ছে পবিত্র। আর এই পাখিটি আসলেই পবিত্র, বিভিন্ন ভাষায় শখের বশত সবাই পালে। আর এটি দেখা যায় সাধারণত বাংলাদেশ, ভারত, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই পাখিটি দেখা যায়। সারা বছর পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় 39,90,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমতে আছে, তবে আশঙ্কাজনক পর্যায়ে এখনো আসে নাই, যার কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশ বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত। পশ্চিমে ভারত, কুয়ামান বিভাগ থেকে শুরু করে হিমালয় পাদদেশ, নেপালে তেরাই, সিকিম, ভুটান ও অরুণাচল প্রদেশ পর্যন্ত পাতি ময়না বিস্তৃত। সমুদ্র সমতল থেকে 2000 মিটার উচ্চতা পর্যন্ত এদের দেখা মেলে। সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে চীনের দক্ষিণাঞ্চল পর্যন্ত এরা বিস্তৃত। দক্ষিণে থাইল্যান্ড ও মালয় উপদ্বীপে, ইন্দোনেশিয়ার পালাওয়ান ও ফিলিপাইন পর্যন্ত এদের বিচরণ রয়েছে। বাংলাদেশে আবাসস্থল ধ্বংস প্রায়, আর পোষার জন্য অতিরিক্ত আহরণ করার কারণে এটি প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে। অথচ একটা সময় দেশের মিশ্র চিরসবুজ অরণ্য এদের মোটামুটি সাক্ষাৎ পাওয়া যেত, দেখা যেত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অরণ্যে। ক্রিসমাস দ্বীপেও ময়নার একটি দল পাওয়া গেছে বলে অনেকেই দাবি করেছেন। একই কারণে বিলুপ্ত হয়ে গেছে।
পুয়ের্তো রিকো, হংকং ও ম্যাকাওয়ের এদের অবমুক্ত করা হয়েছে। সম্ভবত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এদের অনুপ্রবেশ ঘটছে বলে অনেকে ধারণা করেন। এদের কতগুলো উপপ্রজাতি আছে, আমি উপপ্রজাতিগুলো নিয়ে আলোচনা করব এখন। পাতি ময়না মাঝারি কালো রঙের পাখি। এদের দৈর্ঘ্য কম বেশি 29 সেন্টিমিটার, ডানা 17 সেন্টিমিটার, ঠোঁট 3 সেন্টিমিটার, ফাঁদ 3.5 সেন্টিমিটার, লেজ 8 সেন্টিমিটার ও ওজন 210 গ্রাম হয়ে থাকে। আর বাদশালিকির তুলনায় এটি আকারে একটু বড়। সাধারণ অবস্থায় প্রাপ্তবয়স্ক পাখিকে পুরোপুরি চকচকে ঘোর কৃষ্ণবর্ণ দেখায়। প্রজননের সময় মাথা আর ঘাড়ে হালকা বেগুনি আভা দেখা যায়। এই জিনিসটা খেয়াল করবেন যারা স্পেশালি নতুন খামারি, প্রজননের সময় মাথা আর ঘাড়ে হালকা বেগুনি আভা দেখা যায়। পলকহীন চামড়া, ফোঁটে হলুদ এবং চোখে নিচে, মাথার পাশে ও পেছনে মাংসল উপাঙ্গ থাকে। উড়ার সময় ডানার সাদা পট্টি স্পষ্ট দেখা যায়। এই জিনিসগুলো খেয়াল করবেন, তাহলে পাখি শনাক্তের ক্ষেত্রে আপনার অনেকটা সুবিধা হবে। পলকহীন চামড়ার, পট্টি হলুদ এবং চোখের নিচে, মাথার পাশে ও পেছনে মাংসল উপাঙ্গ থাকে। ওড়ার সময় ডানার সাদা পট্টি স্পষ্ট দেখা যায়। এমনিতে বসে থাকলে ডানা দিয়ে তা ঢাকা থাকে। চোখ কালচে বাদামি, ঠোঁট শক্ত ও হলুদ, ঠোঁটের আগা কমলা রঙের, পা ও পায়ের পাতা হলুদ। স্ত্রী ও পুরুষ পাখির চেহারা একই রকম। অপ্রাপ্তবয়স্ক পাখির ঠোঁট তুলনামূলক উজ্জ্বল হলদে কমলা, মাংসল উপাঙ্গ পিকে হলুদ এবং পালক কম উজ্জ্বল। তবে আমাদের দেশে সাধারণত 3 ধরনের ময়না পাখি দেখা যায়। এই 3 ধরনের ময়না পাখির মধ্যে 3 এরিয়া সাধারণত বেশি পাওয়া যায়, অন্য অন্য এরিয়া খুব কমই দেখা যায় এদেরকে। সাধারণত বান্দরবন, সিলেট এবং ময়মনসিংহ এই 3টা জেলাতে সাধারণত এদেরকে বেশি দেখা যায়। বান্দরবন জেলার ময়না নিয়ে এখন আলোচনা করব। এই ময়না পাখি সাধারণত লম্বা হয়, ঠোঁট সরু ও হালকা কমলা রং ও ঠোঁটের অগ্রভাগ হলুদ হয়ে থাকে। মাথার চারপাশে মাংসল উপাঙ্গের রং হালকা হলুদ। এরা দারুণ ডাকতে পারে, এরা দারুণ কথা বলতে পারে। কথা বলার মধ্যে কথা বলা যতগুলো ময়না আছে তার মধ্যে এরা সবচেয়ে বেশি কথা বলতে পারে। অর্থাৎ পাহাড়ি হিল হচ্ছে ময়নার মধ্যে, বান্দরবনের যে পাহাড়ি হিলগুলো এগুলো হচ্ছে ময়নার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জাত। আর এর মধ্যে আরেকটা জাত আছে সিলেটের ময়না, এটা নিয়ে এখন আলোচনা করব। এই সিলেটের ময়না পাখি একটু মোটা ও গোল ধরনের হয়। ঠোঁট চওড়া ও মোটা এবং ঠোঁটের রং মাঝারি লাল ও অগ্রভাগে হলুদ হয়ে থাকে। মাংসল উপাঙ্গ বেশি বড় ও লালচে হলুদ হয়ে থাকে। এরাও বনের বিভিন্ন রকম ডাকে, তবে বাড়িতে এরা কথা বলে ঠিকই, কিন্তু তুলনামূলক একটু কম কথা বলে, অপরিষ্কারভাবে কথা বলে। এরা কথা বলার থেকে ভিন্ন ভিন্ন শব্দ ও নকল শব্দে ডাকার জন্য বিখ্যাত। ময়মনসিংহের ময়না, এই ময়না খুবই ছোট হয়, ঠোঁট বেশি লাল ধরনের ও মাংসল উপাঙ্গ কমলা ধরনের হয়ে থাকে। পা হলদে কমলা ধরনের হয়ে থাকে। বনে মোটামুটি ডাকাডাকি করে। বাড়িতে কথা বলতে পারে না, শীষ দিতে পারে, খুব কম সংখ্যক কথা বলে। অর্থাৎ ময়মনসিংহের ময়নার জন্য সময় একটু বেশি দিতে হয়। এই ময়নাগুলো কথা বলার জন্য খুব একটা পারঙ্গম না, কিন্তু অতিরিক্ত সময় দিলেও বাড়িতে, তাহলে সেক্ষেত্রে তারা কথা বলতে পারে। কিন্তু সবচেয়ে কথা বলার জন্য বেস্ট হচ্ছে বান্দরবনের জেলার যে বান্দরবন, খাগড়াছড়ি, তারপরে রামগড় এই অঞ্চলের যে ময়নাগুলো পাওয়া যায়, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম ডিভিশনের যে ময়নাগুলো, এগুলো হচ্ছে বিখ্যাত কথা বলার জন্য। আর এরপরে হচ্ছে অবস্থান হচ্ছে সিলেটের গুলোকে হালকা একটু সময় দিলে ওরা কথা বলতে পারে। আর ময়মনসিংহের ময়না যেগুলো, এগুলো সাইজে একটু ছোট হয় এবং এরা কথা খুব একটা বলতে পারে না, বিভিন্ন ধরনের শব্দ নকল করার জন্য এরা বিখ্যাত। যারা ভিডিওটি দেখতেছেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন।
আর এই পাখিগুলো সাধারণত কি ডাকে, ময়না প্রায় সব রকমই সবসময় প্রায় তীক্ষ্ণ চিৎকার করে থাকে। সেই কারণে ঘন অরণ্যে এদের শনাক্ত করা খুবই সহজ কাজ। তীক্ষ্ণ ডাক ছাড়াও এরা বিভিন্ন বিচিত্র সুরে ডাকাডাকি করে। ভোরে আর সন্ধ্যায় এদের ডাকাডাকি একটু বেড়ে যায়। সাধারণত এই সময় এরা দল বেঁধে গাছের মগডালে ডাকাডাকি করে। আর যারা কথা শিখাইতে চান, স্পেশালি যারা কথার জন্য ময়না পোষেন, কথাটা বলার জন্য, ডাকাডাকি করার জন্য, সালাম দেওয়ার জন্য, আল্লাহ ডাকার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ ডাকার জন্য, কেমন আছেন, বিভিন্ন কথাবার্তা যারা শিখাইতে চান, তারা খুবই মনোযোগ দিয়ে শুনেন। এই জিনিসটা তারা খুব মনোযোগ দিয়ে দেখেন যে সন্ধ্যার সময় এবং সকালের সময় এরা ডাকাডাকি বেশি করে। এই সময়টাতে আপনি কথা বলানোর জন্য ওদেরকে আপনি ট্রেনিং করাইতে পারেন। এই সময়টা খুবই পারফেক্ট যে কথা বলা শেখানোর জন্য। স্ত্রী পুরুষ দুই লিঙ্গে ময়নাই বিচিত্র রকমের ডাকে সমানতালে দক্ষ। এরা শীষ দিয়ে খড়খড় করে ডাক দিয়ে আবার গলায় খকরানোর মতো করে ডাকতে পারে। এরা আবার মানুষের মতো শব্দ উৎপন্ন করতেও সক্ষম। বুনো ময়না প্রায় 3 থেকে 13 রকমের ডাকতে পারে। সম্ভবত ময়নারা শিশু অবস্থায় আশপাশের ময়নাদের থেকে এসব ডাক শেখে। এক দলের ময়না ডাক অন্য দলের ময়না থেকে ভিন্ন হয়। এমনকি কোনো এক দল প্রায় 15 কিলোমিটার দূরের আরেকটি দলের ডাকও ভিন্ন হয়। অর্থাৎ এরা বিভিন্ন ডাকে ডাকতে পারে এবং এক একটা দলের ডাক এক এক রকম হয়। গোটা বিশ্বে রয়েছে এদের ব্যাপক চাহিদা, কারণ এরা মানুষের কথাবার্তা হুবহু নকল করতে পারে। নট অনলি বাংলাদেশ বা ইন্ডিয়ান কন্টিজেন্ট, নট অনলি ইন্ডিয়ান কন্টিজেন্ট, এটা পুরো ওয়ার্ল্ডেই এদের চাহিদা বেশি। শুধুমাত্র কথা বলার জন্য খুবই সুন্দরভাবে কথা বলে, আর লুকিংও ওসাম, খারাপ না। অন্য সব কথা বলা পাখির যেমন বনের অন্য পাখি বা প্রাণীদের স্বর ও আওয়াজ নকল করতে পারেন, ময়না তেমনটি পারে না। যদিও এই বিষয়ে মানুষের একটা ভুল ধারণা রয়েছে যে বুনো ময়নারা অন্য প্রাণীর ডাক অনুকরণ করতে পারে। তবে বন্দি অবস্থায় এরা মানুষের কথা ছাড়াও বাচ্চার কান্না, থালা বাসনের শব্দ, কলিং বিলের শব্দ, বিড়ালের ডাক ইত্যাদি অবিকল অনুকরণ করতে পারে। তারা তীক্ষ্ণ ও পরিষ্কার গলায় মানুষের মতো শীষ দিতেও সক্ষম। হাতি ময়না সাধারণত আর্দ্র, পাতাঝরা ও চিরসবুজ বন এবং চা বাগানে বিচরণ করে। পাহাড়ি এলাকায় ঘন এদের পছন্দের জায়গা। পাহাড়ি এলাকায় ঘন বন এদের সবচেয়ে পছন্দের জায়গা। এরা দলবদ্ধ অবস্থায় 5 থেকে 6টি পাখির পারিবারিক দলে থাকে। বনের ধারে বা আবাদি জমিতে ও গাছের চূড়ায় খাবার খোঁজে। কখনো রসালো ফলের জোপে নামে, তবে ভূমিতে নামার ঘটনা খুবই বিরল। খাদ্য তালিকায় রয়েছে রসালো ফল যেমন কলা, খেজুর, আনারস, কমলা, বটের ফল, চেরি ফল, ব্লুবেরি, আঙ্গুর, কমলা ইত্যাদি। এছাড়াও এরা মৌমাছি, টিকটিকি, বিভিন্ন পোকামাকড়, ফুলের মধু, প্রজনন মৌসুমে এরা মেলওয়ার্ম খেয়ে থাকে। এই খাদ্য তালিকায় এরা সাধারণত আয়রন মুক্ত খাবার গ্রহণ করে, কারণ এদের দেহে আয়রনের পরিমাণ বেশি। আমরা যারা শখের বসে বাড়িতে এদেরকে পালন করে থাকি, তারা ময়না পাখিকে ভাত আর মরিচ দিয়ে থাকি। সাধারণত আয়রনযুক্ত খাবার ও পানি সরবরাহ করে থাকি, যার দরুন এদের দেহে আয়রনের পরিমাণ বেড়ে যায়। পাখি সহজেই হেমোসাইডোরোসিস নামক যকৃত এর এক ধরনের রোগ হয়ে থাকে, ফলে তারা মারা যায়। পাহাড়ি ময়না আয়রন মুক্ত ঝর্ণা ও বৃষ্টির পানি পান করে থাকে। ভাত আর মরিচ ময়নার খাবার না। সাধারণত প্রত্যেকটা এলাকায় বা আমাদের দেশে একটা প্রচলন আছে, লাল মরিচ আর ভাত মিক্স করি ময়নাকে খাওয়ানো। এই জিনিসটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, কারণ ময়না এক ধরনের খাবারে অভ্যস্ত নয়, বিভিন্ন ধরনের খাবার দিতে হয়। আমি দাফে দাফে এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। স্ত্রী পুরুষ ময়না আজীবনের জন্য জোড়া বাঁধে, সঙ্গী না মারা যাওয়া পর্যন্ত এদের জোড়া অটুট থাকে। বর্ষাকালে এরা প্রজনন করে। এপ্রিল জুলাই মাসে বন অথবা চা বাগানে দাঁড়ে 10 থেকে 15 মিটার উঁচুতে গাছের কোটরে সাধারণত কাঠঠোকরা সৃষ্ট যে গর্তগুলো হয়ে থাকে, ওগুলোতে ঘাস, পালক ও আবর্জনা দিয়ে বাসা বানিয়ে ডিম পাড়ে। ডিমগুলো নীল রঙের হয়, সংখ্যায় 2 থেকে 4টি। ডিমের মাপ 3.6 × 2.6 সেন্টিমিটার। ডিম ফুটাতে সময় লাগে 14 থেকে 15 দিন। ছানারা উঠতে শিখলে মা বাবার কাছে থেকে সরে পড়ে। ময়নার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আলোচনা করব।
স্পেশালি ময়না পাখির হজম খুবই সংক্ষিপ্ত সার, যা দ্রুত ট্রানজিট সময়ের জন্য তৈরি করে। অর্থাৎ ময়না পাখি লং টাইম খাবার হজম করে রাখতে পারে না পেটের মধ্যে। যারা ফালেন তারা এই জিনিসটা জানেন। এই জন্য সাধারণত তাদের খাবারের তালিকার মধ্যে আছে আপনি নরম খাবারগুলো তারা খুব পছন্দ করে, শক্ত খাবার এই জন্যই তারা খায় না, কারণ শক্ত খাবার হজম হতে সময় নেই। পাখির পুষ্টি সম্পর্কে আমাদের জ্ঞান প্রতিনিয়ত বিকশিত হচ্ছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পাখিদের বিভিন্ন প্রয়োজনে গবেষণা বৃদ্ধি করার কারণে অন্যান্য সমস্ত প্রাণীর মধ্যে পাখিদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ এবং জলের যথাযথ ভারসাম্য দরকার। বিভিন্ন প্রজাতির পাখির প্রায় বিভিন্ন খাবারের প্রয়োজন হয়। ময়না পাখিগুলো একটি সংক্ষিপ্ত পরিপাক ট্র্যাকে থাকে, যার কারণে এরা খুব দ্রুত ট্রানজিট সময়ের জন্য তৈরি করে। এর অর্থ আপনার ময়না পাখি প্রচুর পরিমাণে খাবে এবং সম্ভবত প্রায় এরা অতিরিক্ত পরিমাণের খাবার খাওয়ার কারণে অনেকেই চিন্তা করেন যে আমি লস প্রজেক্টে পড়ে যাচ্ছি অতিরিক্ত খাবার খরচের কারণে। এই জন্য আপনাকে একটু সুষম খাবারের প্যাকেজ তৈরি করতে হবে, যা আমি পরবর্তীতে আলোচনা করবো একটু পরেই। ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এবং অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ ময়না সম্পর্কে। আমার ময়না পাখিকে কি খায় এবং কি সে সম্পর্কে আমি নিজেই উদ্বিগ্ন হওয়া উচিত যে আসলে আমার ময়না পাখি কি কি খায়, তার নিয়ে আমাকে চিন্তা করতে হবে যে কেন তাকে এই খাবারটা দিচ্ছি, এই খাবারটার ভিটামিনগত মান কি, মানে খাদ্যের পুষ্টিগত মান কি, মান সম্পর্কে আপনাকে সচেতন হতে হবে। আমি সাধারণত বিদেশি যে খাবারটা আছে স্মার্ট হার্ট, ময়নাকে ওইটা দিয়ে থাকি। এই যে বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন স্মার্ট হার্ট ভিতরে দেওয়া আছে, এই যে লাল লাল ইয়াগুলো, আর এটার সাথে মিক্স করা আছে ব্রয়লারের খাবারটা। যখন আপনি পাখি ময়না পাখিটা ছোট থাকবে তখন ব্রয়লারের খাবার দিবেন, আর যখন ডিমের জন্য পরিপক্ক হয়ে যাবে অর্থাৎ ব্রিডিং মোডে আসার সম্ভাবনা আসবে তখন তাদেরকে স্টার্টারের খাবারটা দিবেন। এটার পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন এখানে বক্সের মধ্যে বিভিন্ন ধরনের মিক্স সবজি এবং ভাত মিক্স করে দেওয়া আছে। আমি খিচুড়ি, বিভিন্ন ধরনের সফট ফুড, এগ ফুড দিয়ে থাকি। আমি ইনশাল্লাহ একটু পরে আলোচনা করব এগ ফুড এবং সফট ফুডের ডিটেলস। আর আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কিভাবে এগ ফুড এবং সফট ফুড সম্পর্কে আপনারা জানতে পারবেন ডিটেলস, কিভাবে খাওয়াইতে হয়, কিভাবে মেনু তৈরি করতে হয়, সব আলোচনা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভিডিওটি একটু বড় হচ্ছে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনার বন্ধুদের সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যেন আপনার পাশাপাশি আপনার বন্ধুরও উপকৃত হয়। তো আমরা এখন আলোচনা করব যে ফল এবং শাকসবজি সাধারণত কী কী ধরনের ফল এবং শাকসবজিরা খেয়ে থাকে, মেনু লিস্ট এবং ডিটেলস একটু পরে বলতেছি। তো এরা সাধারণত ফলের মধ্যে, ফল দেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, রাসায়নিক কোনো কেমিক্যালযুক্ত কোনো ফল দেওয়া যাবে না। যে সকল ফলের মধ্যে কেমিক্যাল মিশ্রিত আছে ওই ধরনের ফলগুলো অ্যাভয়েড করাই ভালো, ন্যাচারাল ফলগুলো দিবেন। আর যদি ইনকেস আপনি অন্য কোনো ফল যারা শহরে থাকেন স্পেশালি সোর্স করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে ওই ফলগুলো লং টাইম পানিতে ভিজে রাখে বা ভিনেগার দিয়ে পানিতে ভিজে রাখতে পারেন। যাদের ভিনেগার নাই হালকা লবণ দিয়ে ও এই পানির মধ্যে ভিজে রাখতে পারেন। ভিজে রাখার পরে ফলগুলো আধা ঘন্টা, 1 ঘন্টা বা 2 ঘন্টা ভিজে রাখাটা সবচেয়ে ভালো। ভিজে রেখে তারপরে ওদেরকে খেতে দিবেন এবং অবশ্যই কুচি কুচি করে ছোটো করে কেটে দিবেন। সবসময় নরম যে ফলগুলো তারা এই ফলগুলো পছন্দ করে, কলা, আঙ্গুর, তারপরে লিচু, তারপরে আপনার এই খেজুর, তারপরে বটের ফলগুলো, তারপরে কমলা, মাল্টার রস, মধু, মাল্টিভিটামিন হিসেবে মধু দিতে পারেন, তারপরে অ্যালোভেরা দিতে পারেন, তারপরে আপনি স্মার্ট হার্টের সাথে অ্যালোভেরা মিক্স করে দিতে পারেন। এক্ষেত্রে কি হয়, আপনার খাবারের মানটা ভালো হয়, এরা সুস্থ থাকে এবং ফেদারটাও ভালো থাকে। আর পানি সবসময় এই যে দেখতে পাচ্ছেন ফিল্টারের মধ্যে পানি দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ফিল্টারের মধ্যে পানি দিবেন। পানির সাথে সপ্তাহে 1 দিন বা 2 দিন, 1 দিন আদার রস দিবেন, পরের দিন ক্লিয়ার পানি দিবেন, তারপরের দিন রসুনের পানি দিবেন। রসুনের পানি যদি দেন, রসুনের রস 2-3 ফোঁটা এরকম একটা ফিল্টারের মধ্যে 1-2 ফোঁটা রসুনের রস দিবেন। রসুনের রস দেওয়ার পরে ভালো করে ফিল্টার ধুয়ে নিতে হবে, যেন ফিল্টারের মধ্যে কোনো গন্ধ না থাকে। আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে যে একটা তার দিয়ে বাঁধা আছে যে ফিল্টারটা, ময়না পাখি অনেক সময় ধাক্কা দিয়ে ওদের ঠোঁটে খুবই শক্তিশালী ঠোঁট,
যার কারণে ধাক্কা দিয়ে এরা কি করে ফিল্টারটা ফালাই দেয়। এই জন্য একটা তার দিয়ে ভাতে দিবেন যেন কোনো কারণে ফিল্টারটা না পড়ে। কারণ আপনি যদি বাইরে থাকেন, স্পেশালি অফিসের জব করে থাকেন, সেক্ষেত্রে আপনার পানির যদি ফিল্টারটা পড়ে যায়, ময়না পাখি কিন্তু প্রচুর পানি খায়, কারণ ফিল্টারটা যদি পড়ে যায় সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর ফাঁকি ফেলার ক্ষেত্রে আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কৃমি মুক্ত করা। কিভাবে আপনি কৃমি মুক্ত করবেন এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। পাখির কৃমি মুক্তর ব্যাপারে মাসে কমপক্ষে 2 মাসে একবার কৃমির ওষুধ প্রয়োগ করতে হবে। আমি সাধারণত যে বাজারে যে ন্যাচারাল কৃমির ওষুধগুলো পাওয়া যায় ওগুলো ইউজ করি। অর্থাৎ আপনার যে নিম পাতার যে ওষুধটা, অনেক সময় আপনি ডাইরেক্ট নিম পাতার রস দিতে পারেন, অনেক সময় আপনার নিম পাতাকে গরম পানিতে ভালো করে সিদ্ধ করে আপনি রিজার্ভ করে রেখে দিতে পারেন। তবে সবচেয়ে ভালো কাজ করে আপনি নিম পাতা যদি কাঁচা অবস্থায় রস দিতে পারেন, ওইটা সবচেয়ে ভালো কাজ করে। আনারস পাতা দিয়েও আপনি কৃমির ওষুধটা তৈরি করতে পারেন, আনারস পাতার রস দিয়ে। তারপরে চিরতার যে পাতাগুলো বাজারে পাওয়া যায়, চিরতার পাতা বা ঠান্ডা মিক্স, যেটা ওইটা লং টাইম 12 ঘন্টা ভিজে রেখে আপনি পাখিকে কৃমিমুক্ত করার জন্য দিতে পারেন, এগুলো ভালো কাজ করে। এখন আমি আলোচনা করব জিঙ্ক এবং ক্যালসিয়াম নিয়ে। পাশাপাশি আপনারা যে লেবুর রস, সপ্তাহে একদিন লেবুর রস দিবেন, একদিন জিঙ্ক দিবেন, একদিন ক্যালসিয়াম দিবেন। তাহলে কি হবে, পাখি আপনার সুস্থ থাকবে। জিঙ্কে পাখির কি কি উপকার করে আসছে, জিঙ্কের উপকারিতাটা নিয়ে আলোচনা করব। এটা ডায়রিয়া, সাল্লোমেলা এবং ফ্যাটের সমস্যা কমাতে জিঙ্ক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষত শুকাতে সাহায্য করে, রোগ প্রতিরোধ তন্ত্রকে উজ্জীবিত করে। আবরণী কোষের রক্ষণাবেক্ষণ কাজেও জিঙ্ক ব্যবহৃত হয়। রুচি বাড়াতে সাহায্য করে, বিশেষ করে নরের সেক্সুয়াল হরমোন বৃদ্ধি করে উৎপাদন বাড়ায়। জিঙ্ক এমন একটি পুষ্টি উপাদান যা দৈহিক বৃদ্ধি, হাড়ের বৃদ্ধি, পলকের বিন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য জিঙ্ক কন্টিনিউ করতে হবে। জিঙ্কে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ হলো অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা কার্যক্রম অংশ নেয়, রোগ জীবাণু প্রতিরোধ। জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিঙ্কের অভাব রয়েছে এমন অনেক পাখি জীবাণু দ্বারা আক্রান্ত হয়। তাপজনিত দখলের বৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমে যাওয়া। খাদ্য তালিকায় জিঙ্কের সরবরাহ থাকলে এই ধরনের দখল প্রতিরোধ করা সম্ভব। আর জিঙ্কের অভাবে সাধারণত যে সমস্যাগুলো হয়, পাতলা, ড্রপিং, শ্বাসকষ্ট হওয়া ছাড়াও চোখের সমস্যা, ছত্রাক সহ বিভিন্ন ধরনের সংক্রমণজনিত অসুস্থতা ও ক্ষত শুকাতে দেরি হওয়া, এই ধরনের সমস্যাগুলো জিঙ্কের সমস্যার কারণে থাকে। আবার আরও কিছু সমস্যা আছে, তার মধ্যে জিঙ্কের অভাবে বীজের গুণগত মান নষ্ট হয়, যার কারণে ডিমের গুণগত কমে যায়। জিঙ্কের অভাব বাচ্চা খাটো হয়, হাড়ের সমস্যা, পায়ের সমস্যা, খাটো হওয়া, দুর্বল, পলক বিন্যাস, লোম পড়ে যাওয়া, পুষ্টি উপাদান ব্যবহারে হ্রাস পাওয়া, রুচি কমে যাওয়া। তারপরে সাল্লোমেলা হলে শরীরে তীব্র জিঙ্ক ঘাটতি হয়, এর ফলে মৃত্যু হইতে পারে পাখির। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, স্পেশালি শীতে জিঙ্ক এবং ক্যালসিয়ামের কোর্সগুলো করাইতেই হবে, বাধ্যতামূলক। আমি এখন এগ ফুড এবং সফট ফুড সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমি এগ ফুড সম্পর্কে আলোচনা করতেছি। এগ ফুড হচ্ছে ডিম। এগ ফুডের আমি উপাদানগুলো প্রথমে বলি। ডিম সিদ্ধ, 2 মিষ্টি কুমড়া, 3 গাজর, 4 শিম, 5 বরবটি, 6 লাল শাক, 7 ফুলকপি, 8 শসা। এই উপাদানগুলো সাধারণত শীতে বেশিরভাগ পাওয়া যায় অ্যাভেলেবেল। এই জন্য শীতে এই জিনিসটা কন্টিনিউ করবেন, গরমকালে এগুলো সবসময় পাওয়া যায় না। অর্থাৎ সিজনাল জিনিসগুলো নিয়ে আপনি উপকরণ তৈরি করবেন। সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে উপকরণ অবশ্যই সহজলভ্য হইতে হবে এবং কেমিক্যাল মুক্ত হইতে হবে। কোনো অবস্থাতে কেমিক্যালযুক্ত উপাদান অ্যাড করা যাবে না। এই সকল উপাদানের মধ্যে যদি আপনি ফিল করেন যে কেমিক্যাল আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এগুলো কেমিক্যাল মুক্ত করতে হবে, যেভাবে আমি বলেছি। এই উপাদানগুলো একসাথে ডিম সিদ্ধ আর কাঁচা সবজি গ্রেট করে মিক্স করে দিতে হবে এবং শাক দিলে কুচি কুচি করে কেটে দিতে হবে। এগ ফুড সপ্তাহে 2 থেকে 3 দিন দিতে হবে, একদিন পর। একসাথে দেওয়া যাবে না, একদিন পর। আর সফট ফুডের এখন আলোচনা করবো। সফট ফুড সম্পর্কে কিভাবে সফট ফুডগুলো দিবেন, সফট ফুডে কি কি উপাদান থাকবে তা নিয়ে আগে আলোচনা করতেছি। বুটের ডাল, মসুর ডাল সিদ্ধ, ভুট্টা সিদ্ধ, গম, ছোলা, সবুজ মুগ ডাল ভিজিয়ে নরম হলে অঙ্কুরিত করে তারপরে দিবেন। উপরের খাবারগুলো যদি পাখি না খেতে চায়, রাতে খাবার বাটি সরিয়ে রাখবেন। সকালে শুধু টাটকা এগ ফুড এবং অন্যান্য খাবারগুলো
এগ ফুড বলেন, সফট ফুড বলেন বা অন্য যে খাবারটাই আপনি কন্টিনিউ করতে চান সেগুলো কন্টিনিউ করে যাবেন। ফাঁকি আপনার নিয়মে এগ ফুড এবং সফট ফুডগুলো খাবেন। এগ ফুড এবং সফট ফুডের কিছু সিড মিক্স সরিয়ে দিবেন, 4 ঘন্টা পর পর সিড মিক্সগুলো সরিয়ে নেবেন। অর্থাৎ আপনার পাখি যে নরম নরম সিডগুলো যদি থাকে, সিড বা ফল দিতে পারেন। সাধারণত ময়নার ক্ষেত্রে ফল দেওয়াটাই ভালো, ময়না সব রকমের সিড খায় না। স্পেশালি সফট যে সিডগুলো লং টাইম ভিজে রাখার পরে ওগুলো দিতে পারেন। সেই ক্ষেত্রে কার্যকারিতা আপনার একটু বেশি হবে। আর খামারে প্রবেশ করার ক্ষেত্রে নতুন খামারিরা, স্পেশালি নতুন খামারের জন্য কিছু ইনস্ট্রাকশন আছে। আপনি খামারে প্রবেশ করার ক্ষেত্রে এই নিয়মটা অনেকে মেনটেন করেন না, কারণ এই ছোট্ট খামার একটা নিয়ম যদি আপনি মেনটেন না করেন আপনার খামারটা ধ্বংস হয়ে যেতে পারে। আশা করি খামারের এই নিয়মটি মেনটেন করে চলবেন। যখন একটা খামারে ঢুকবেন তখন ভালোভাবে হ্যান্ড ওয়াশ করে নেবেন, হাত ধুয়ে। যদি হাতে হ্যান্ড গ্লাভস পরতে পারেন সবচেয়ে ভালো, হ্যান্ড গ্লাভস না পরতে পারলেও ভালো করে সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেবেন। পটাশ দিয়ে পানি দিয়ে পা ভিজিয়ে নিতে হবে, অর্থাৎ স্পেশালি পায়ে যদি জুতা থাকে পায়ের তলা ভালো করে পটাশ দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যদি পটাশ দিয়ে পায়ের তলা পরিষ্কার করতে না পারেন তাহলে জুতা বাইরে রেখে যাবেন, আর পায়ের উপরে পটাশ বা ফিটকিরির পানি দিয়ে তারপরে যাবেন। আর অনেক খামারের ভিতরে আলাদা জুতা ব্যবহার করেন, তাদের জন্য রইল আমার শুভকামনা, তারা অবশ্যই ভালো করেন, কারণ খামারে আলাদা জুতা ব্যবহার করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই খামারে জুতার মাধ্যমে ভাইরাসটা বেশি ছড়ায়। আর লোকজন যতটুকু সম্ভব অ্যাক্সেস মিনিমাইজ করাটাই ভালো, সবচেয়ে ভালো। যত কম অ্যাক্সেস দিবেন আপনার খামার তত রোগমুক্ত থাকবে। সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই জিনিসটার উপর। আর যারা ফুল অ্যাফ্রন ইউজ করেন তাদের জন্য তারা আরও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন। অ্যাফ্রনটা খুবই গুরুত্বপূর্ণ, তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যেন অ্যাফ্রনটা বারবার ইউজ না হয়, এবং ইউজ হলেও আপনি জীবাণুনাশক দিয়ে এটা অ্যাফ্রনকে জীবাণুমুক্ত করে দিবেন। সবাই খামার ভালো থাকুক, সবাই সুন্দরভাবে খামার পরিচালনা করেন, সবাই পাখিগুলো সুস্থ থাকুক এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা সফট ফুড এবং এগ ফুড সম্পর্কে ডিটেলস জানেন না, আমার ভিডিওটা পুনরায় টেনে সবগুলো উপাদান সম্পর্কে জেনে নেবেন। ফুডের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, সবসময় তাজা ভেজিটেবলের ক্ষেত্রে এবং ডিমের ক্ষেত্রে অবশ্যই 4 ঘন্টার বেশি ইউজ করবেন না। এগ ফুড এবং সফট ফুড টানা 4 ঘন্টার বেশি রাখা যাবে না, এর বেশি হলে ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সবাই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আরেকটা জিনিস এখন আলোচনা করতেছি, সেটা হলো যে এই যে কাঠিগুলো দিবেন, কাঠিগুলো কখনো একটি কাঠি দিবেন, অনেকে একটি কাঠি দিবেন। একটি কাঠি দিলে এরা কি করে, অনেক সময় পাখিরা ঝগড়া করেন, একটা আরেকটার সাথে কামড়াকামড়ি করে, সেক্ষেত্রে তাদের সমস্যা হয় দৌড়াইতে। নিচে থাকলে তার 2টা কাঠি থাকলে তারা 2 দিকে এই যে জাম্পিং করতে পারে, এদিক থেকে মুভ করতে পারে, এই হয়। আর ব্রিডিং বক্স যখন বসাবেন, ব্রিডিং বক্স ভিতরে দেখতে পাচ্ছেন আমি হারিয়ে দিছি, সাধারণত প্রথম দিকে একটু প্র্যাকটিস করানোর জন্য, এখন ওদের সময় হয় নাই। যখন সময় হয়ে আসবে ব্রিডিং বক্স সাধারণত বাইরে দিবে, আমি ভিতরে দিছি ওদেরকে জাস্ট প্র্যাকটিস করানোর জন্য, ব্রিডিং মোডে নিয়ে আসার জন্য। আর কাঠের ব্রিডিং বক্সটা সবচেয়ে ভালো, কাঠের ব্রিডিং বক্সটা ইউজ করবেন। আমি সাধারণত হাড়িটা ইউজ করছি ওদেরকে ব্রিডিং মোডে নিয়ে আসার জন্য। যখনই রেডি হবে আমি কাঠের বক্সটা অ্যাড করবো ইনশাআল্লাহ। আর বক্সের মধ্যে খাবার দিবেন, এইরকম বক্সের মধ্যে খাবার দিবেন, তাহলে কি হবে, খাবারটা নষ্ট হবে কম, আর না হলে খাবার নষ্ট করে বেশি। ময়না পাখি সাধারণত খাবার নষ্ট করে বেশি, এরকম বক্সের মধ্যে খাবার না দেওয়াই ভালো। সাধারণত সবজি টবজি যেগুলো মিক্স সিড, যেগুলো মিক্স ভেজিটেবল, যেগুলো ফুড সফট ফুড এরকম বক্সের মধ্যে দিয়ে লাগে। কিন্তু সেই ক্ষেত্রে একটু দেখেন নিচের লেভেল থেকে, এই যে নিচের লেভেল থেকে আমি উপরের লেভেলে দিচ্ছি, একটু উপরে দিবেন যেন তারা খাবারগুলো একটু কম নষ্ট করে এবং বেশি পরিমাণে খায়। এই জিনিসগুলো খেয়াল করবেন। আশা করি সবাই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করেন নাই, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুদের উপকারার্থে, যেন আপনার পাশাপাশি তারা উপকৃত হয়। আশা করি সবাই ভালো আছেন, কামনাও তাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আবারও সবার জন্য শুভেচ্ছা রইল এবং ভালোবাসা ও শুভকামনা রইল। সবাই খামারের পাখিগুলো ভালো থাকুক, সবাই ভালো থাকুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।